তিথি খুব মনোযোগ দিয়ে ক্লাস করছে, আর শুভ আর চোখে তিথিকে দেখছে। সে ভেবে পায় না কি করে বলবে তিথিকে তার ভালোবাসার কথা। অবশেষে সে একটা বুদ্ধি আঁটল। ক্লাস শেষ হতেই তিথির কাছে নোটস চাইল। তিথি তার নোটসগুলো বাসায় ফেলে আসছে, তাই নীরার নোটসগুলোই দিয়ে দেয়, আর সেটা শুভকে বলতে ভুলে যায়। এদিকে পরের ক্লাস করাতে স্যারও এসে গেছে, তাই শুভ নিজের সিটে চলে গেল। সবাই ক্লাসে মনোযোগী হলেও শুভ চিঠি লিখতে ব্যস্ত। চিঠি লেখা শেষ করে নোটসের ভেতরে রেখে দিল। কলেজ শেষে শুভ তিথিকে নোটসগুলো ফিরিয়ে দিয়ে বাসার দিকে পা বাড়াল। তিথি ও নীরাকে নোটস দিয়ে বাসায় চলে গেল। নীরাও নোটস ব্যাগে রেখে বাসায় গেল। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে লম্বা একটা ঘুম দিল নীরা। সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজ ব্যাগ থেকে নোটস বের করতেই চিঠিটা পড়ে গেল। তিথি চিঠি হাতে নিয়ে পড়তে লাগল। জানি তুমি আমায় বন্ধু ও মনে করো না, আর ভালোবাসা তো অনেক দূরের কথা, তারপরও আমার মনের কথাগুলো তোমাকে বলছি। খুব ভালোবাসি তোমাকে। তোমার যদি আমাকে পছন্দ না হয় ডিরেক্ট বলে দিও, আর যদি আমায় ভালো লাগে তোমার সেটাও জানিও। ইতি। শুভ। নীরা চিঠি পড়ে খুশিতে আত্মহারা। খুশিতে অলরেডি নাচা শুরু করে দিছে। তিথিকে কল করে সবটা জানালো নীরা। তিথি বলছে ওর ভালো লাগলে হ্যাঁ বলে দিতে। নীরাও শুভর মুঠো ফোনে টেক্সট দিল, আমিও তোমাকে ভালোবাসি শুভ, ভীষণ ভালোবাসি। শুভর কাছে তিথি বা নীরা কারো নাম্বারই নাই, তাই ও মনে করেছে টেক্সটটা তিথিই করেছে। কল দিতে গিয়ে ও কি মনে করে কেটে দিল শুভ। সেও ছোট করে টেক্সট দিল, সত্যি? নীরা রিপ্লে দিল, হুম সত্যি ভালোবাসি তোমাকে। ওকে কালকে কলেজ শেষে দেখা করতে পারবে? হুম পারব। কোথায় আসবে বলো? কলেজের পেছনে পৌর পার্কে চলে এসো। ওকে। পরদিন তিথি আর নীরা ক্লাস করছে। নীরা আর চোখে বারবার শুভর দিকে তাকাচ্ছে, আর শুভ তিথির দিকে। কিন্তু নীরা আর তিথি দুজনেই ভাবছে শুভ নীরার দিকে তাকিয়ে আছে। এদের দুজনকে দেখে তিথির কেমন একটা অস্বস্তি লাগছে, কিন্তু কিছু বলতে পারছে না। কলেজ শেষে শুভ আগে গেল কলেজের পেছনে পৌর পার্কে। তার কিছুক্ষণ পরে নীরা তিথিকে জোর করে নিয়ে আসলো পার্কে। তিথি আসতে চায়নি। নীরা গিয়ে শুভর সামনে দাঁড়াল। তার চোখ মুখে হাজারো লজ্জারা ভর করেছে। মনে হচ্ছে লজ্জায় গাল দুটো টমেটো হয়ে গেছে। কিন্তু তারপরও যথাসম্ভব নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে নীরা। তিথি দূরে দাঁড়িয়ে আছে, শুভ নীরার দিকে তাকিয়ে। আরে নীরা কিছু বলবে? নীরা অবাক চোখে শুভর দিকে তাকাল। শুভ হারে এভাবে তাকিয়ে আছো কেন? কিছু বলার থাকলে বলতে পারো। আমি এখানে একজনের জন্য ওয়েট করছি, সে এসে পড়লে প্রবলেমে পড়তে হবে আমায়। নীরা মানে কি বলছো এসব? কাল রাতেই না তুমি বললে দেখা করবে? শুভ তোমাকে কখন বললাম দেখা করব? আমি তো। নীরা তাহলে কাকে বলছো? আর চিঠিটাই বা কেন দিল আমাকে? শুভ দেখল তিথি দূরে দাঁড়িয়ে আছে, তাই ও তিথির সামনে গিয়ে বলতে লাগল, তিথি কাল তুমি কার নোটস আমায় দিয়েছিলে? তিথি কেন? নীরার। শুভ কি? আমাকে বলনি কেন তুমি? জানো কত বড় ভুল হয়ে গেছে? তিথি ভুলে গিয়েছিলাম বলতে, কিন্তু তুমি তো নীরাকে ভালোবাসো। দেখলাম তোমাকে ওর দিকে তাকিয়ে থাকতে।
আর নীরাও ভীষণ ভালোবাসে তোমাকে। শুভ, না, আমি তোমাকে ভালোবাসি আর তোমার দিকেই তাকাই। কথাটা নিতে পারল না নীরা, টলে পড়ল মাটিতে। তিথি গিয়ে দৌড়ে ধরল ওকে। শুভকে বলতেই শুভ আর তিথি নীরাকে নিয়ে হসপিটাল গেল। স্যালাইন দেওয়া হলো নীরাকে। প্রায় 2 ঘন্টা পর নীরার জ্ঞান ফিরল। তিথি নীরাকে জড়িয়ে ধরে কেঁদে দিল, সরি নীরু, আমার জন্যই তোর সাথে এমনটা হয়েছে। আমি বুঝতে পারিনি শুভ এমনটা করবে। নীরা, আরে আরে তুই কাঁদাছিস কেন? আমি একটুও রাগ করিনি তোর উপর, বরং আমি তোকে এতগুলো ভালোবাসি। তিথি, জানি তো। ভাইয়ার পরে আমাকে যদি কেউ ভালোবাসে সেটা একমাত্র তুই নীরু। তোর মতো আমাকে কেউ ভালোবাসতে পারবে না। আমিও তোকে ভীষণ 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 ভালোবাসি। নীরা, জানি পেতনি। মুচকি হেসে তিথি নীরাকে আরো খানিকটা জড়িয়ে ধরল। এর মধ্যেই শুভর আগমন ঘটল। শুভ নীরাকে সরি বলল। নীরা মুচকি হেসে জবাব দিল, আরে তুমি কেন সরি বলছ? এখানে আমাদের কারোই দোষ নেই। তোমরা অযথাই নিজেদের দোষ দিচ্ছ। শুভ তিথির দিকে তাকাল। তিথি মুখ খুলল, দেখো শুভ, আমার ভাইয়া আমার বিয়ে ঠিক করে রেখেছে। সো আমার থেকে দূরে থাকবে আশা করছি। নীরু, চল তোকে বাসায় দিয়ে আসি। ভাইয়া আমার জন্য চিন্তা করছে হয়তো। ওরা দুজন ডাক্তার তারের সাথে কথা বলে বেরিয়ে পড়ল। শুভ ওখানেই দাঁড়িয়ে আছে। এরপর থেকে শুভ আর কখনো তিথির দিকে চোখ তুলে তাকায়নি। কখনো সামনাসামনি হয়ে গেলেও শুভ তিথির সাথে কথা বলে না, বরং মাথা নিচু করে পাশ কেটে চলে যায়। ধীরে ধীরে তিথিদের এইচএসসি এক্সামের তারিখ ঘনিয়ে এলো। বিদায় অনুষ্ঠানে তিথি আর নীরা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদল। যদি ভাগ্যক্রমে তারা আলাদা হয়ে যায় তার জন্য মাফও চাইল একে। কলেজ লাইফে নীরাই একমাত্র বান্ধবী তিথির। তিথি ফজরের আজানের শব্দে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নেয়। তারপর বই হাতে নিয়ে পড়া শুরু করে। সকাল 10টা থেকে এক্সাম। পড়তে পড়তে কখন 8টা বেজে গেছে খেয়ালই করেনি তিথি। হঠাৎ করেই ঘড়িতে চোখ যেতেই দৌড়ে ওয়াশরুমে চলে যায় গোসল করতে। গোসল করে বেরিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে তিথি। চুল আঁচড়ে মাথায় স্কার্ফ জড়িয়ে বই হাতে নেয় ও। কয়েকটা লাইন জোরে জোরে শব্দ তুলে রিভাইসর দিতেই তানভীর এসে বোনের সামনে ভাতের প্লেট নিয়ে দাঁড়ায়। তারপর বলে, জলদি হা কর। উহু, সময় নেই, খাবো না। ভাইয়ের দিকে একবার তাকিয়ে আবার বইয়ের দিকে দৃষ্টি রেখে কথাটা বলে তিথি, তুই হা কর, আমি খাইয়ে দিচ্ছি। তিথি আর কিছু না বলে চুপচাপ খেয়ে নিচ্ছে আর পড়া রিভাইস দিচ্ছে। তারপর খাওয়া শেষ করে আশেপাশে সবার থেকে বিদায় নিয়ে ভাইয়ের সাথে এক্সাম দিতে চলে যায় তিথি। গেইটের সামনে গিয়ে তানভীর বোনের হাত পানির বোতল এগিয়ে দিয়ে বলে, একদম টেনশন নিবি না। প্রশ্ন পেয়ে আগে ভালো করে পড়ে তারপর ঠান্ডাক্তার মাথায় এক্সাম দিবি। তিথি হেসে মাথা নাড়িয়ে ভাইয়ের থেকে বিদায় নিয়ে এক্সাম হলে চলে যায়। দেখতে সবগুলো পরীক্ষা চলে গেল। আজকে শেষ পরীক্ষা ছিল তিথিদের। তাই আজকে তানভীরকে আসতে না করেছে তিথি। নীরা আর ও একাই গল্প করতে করতে চলে যাবে। কিন্তু এক্সাম হল থেকে বেরিয়ে আসতেই হঠাৎ তিথিদের পথ আটকে দাঁড়ায় শুভ। তারপর তিথির হাতে একটা চিরকুট ধরে দিয়ে শুভ বলে, আজকের পর থেকে আর আমাদের দেখা হবে কি না জানি না। যদি কোনো ভুল করে থাকি মাফ করে দিও। এভাবে বলছো কেন? আর তোমার উপর আমার কোনো রাগ নেই। তোমার আমায় ভালো লাগতেই পারে,
কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে আমি পারবো না, কারণ ভাইয়া আমার বিয়ে ঠিক করে রেখেছে। তিথি না জেনেও মিথ্যা বলল। আমি দেশের বাইরে চলে যাচ্ছি, ওখানেই বাকি পড়াশোনা শেষ করব। তিথি আর নীরা একে অপরের দিকে তাকায়। কেউ কিছু বলে না। শুভ আবারও বলে ওঠে, যদি কখনো আমায় প্রয়োজন হয় তবে এই নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করো। আমি সর্বদা তোমায় সাহায্য করার চেষ্টা করব। ভালো থেকো। এই বলে পকেট থেকে আরেকটা কাগজ বের করে তিথির হাতে দিয়ে শুভ চলে যায়। তিথি কিছুক্ষণ শুভর যাওয়ার দিকে চেয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলে। তারপর চিরকুটটা খুলে পড়তে শুরু করে। প্রিয় তিথি। প্রিয় বলে সম্বোধন করাই কি খুব বেশি রেগে গিয়েছ তুমি? কি করব বলো? কলেজের সেই প্রথম দিন থেকেই তোমাকে আমার ভীষণ ভালো লাগে। ধীরে ধীরে সেই ভালো লাগা ভালোবাসায় পরিণত হয়েছে। কত শতবার তোমাকে বলতে চেয়েছি ভালোবাসার কথা, কিন্তু মনে ভয় ছিল যদি তুমি রিজেক্ট করে দাও। সেই ভয়টাই সত্যি হলো, তুমি আমায় রিজেক্ট করে দিল। তোমার সাথে একই শহরে থেকে তোমাকে ভোলা যে সম্ভব নয়, তাই তো পাড়ি জমাচ্ছি সুদূর বিদেশে। ভালো থেকো, নিজের যত্ন নিও, আর দোয়া করো তোমায় যেন ভুলে যেতে পারি। ইতি। তোমার না হওয়া ভালোবাসা। লম্বা এক দীর্ঘশ্বাস ফেলে তিথি চিরকুট এবং শুভর নাম্বার লেখা কাগজটা ছিঁড়ে ফেলে। ধীরে ধীরে তিথির রেজাল্টের সময় ঘনিয়ে এসেছে। খাওয়া দাওয়া বন্ধ করে তিথি বসে আছে। তানভীর এসে জোর করলেও সে খায় না। তার এক কথা, রেজাল্ট প্রকাশিত হলে পড়ে খাবে। টেনশনে ঘরময় পায়চারি করছে তিথি। তানভীর আজকে অফিস যায়নি। তারও ভেতরে ভেতরে চিন্তা হচ্ছে, কিন্তু সে তিথির সামনে সেটা প্রকাশ করছে না। তানভীর বোনের ঘরে বসে বোনের দিকে একবার তাকাচ্ছে তো আরেকবার বলছে, লক্ষ্মী বোন আমার খেয়ে নে প্লিজ। তিথি হাত এবং মাথা নাড়িয়ে বলে, সে খাবে না। ঠিক তখনই তানভীরের ফোনে কল বেজে ওঠে। ফোনে আবিরের নাম দেখে বলতে শুরু করে, কি একটা অবস্থা দেখতো। রেজাল্ট দিবে বলে সারাদিন খাওয়া দাওয়া ছেড়ে বসে থাকতে হবে? তুই বল, আমার কথা তো শুনছে না। আবিরকে কিছু বলার সুযোগ না দিয়ে তিথির হাতে ফোন ধরিয়ে দেয় তানভীর। তিথি ফোন হাতে নিয়ে দেখে আবির ভিডিও কলে। মাথা নিচু করে সালাম দেয় তিথি। আবির সালামের জবাব নিয়ে বলতে শুরু করে, কি মিষ্টি খাওয়াবা কখন? কিসের মিষ্টি? আগে বলো, কখন খাওয়াবা? উফ, এমনিতেই চিন্তায় মরে যাচ্ছি। আপনি আরো বেশি টেনশন দিচ্ছেন। বলেন না কিসের মিষ্টি? আবির আর দুষ্টুমি না করে বলে দেয়, তুমি গোল্ডেন A+ পেয়েছ তিথি। তিথি খুশিতে বাকরুদ্ধ হয়ে যায়। কয়েক সেকেন্ড চুপ থেকে মোবাইল টেবিলের উপর রেখে দৌড়ে গিয়ে তানভীর হাত ধরে ঘুরতে শুরু করে। ঘুরতে ঘুরতে বলে, ভাইয়া, আমি গোল্ডেন A+ পেয়েছি। ইয়াহু ভাইয়া, আমি অনেক খুশি। তানভীর সাথে সাথে মিষ্টি আনতে বাসা থেকে বের হয়ে যায়। তানভীর চলে গেলে তিথি এসে আবারও আবিরের সাথে কথা বলে, থ্যাংক ইউ। আবির হেসে বলে, শুধু থ্যাঙ্কস? তিথি জিজ্ঞেসু দৃষ্টিতে তাকাতেই আবির হেসে ওঠে। ভাগ্যক্রমে আবারও তিথি এবং নীরা একত্রিত হল। তারা দুজনেই ভর্তি পরীক্ষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। কিন্তু তারপরও তিথির ভীষণ মন খারাপ, কারণ সে কখনো ভাইকে ছেড়ে থাকেনি। এখন কিভাবে তানভীরকে ছাড়া সে একা ঢাকায় থাকবে? বাবা মা হীন তিথির দুনিয়া যে ভাইকে ঘিরেই। তানভীরেরও ভীষণ মন খারাপ।
তবে সেটা নিজ মনে পুষে রেখে বোনকে যথেষ্ট সাহস দিয়ে যাচ্ছে। তিথিকে হোস্টেলে দিয়ে ফিরে আসার সময় তিথি অনেক কান্না করে। তানভীর বোনের মাথায় হাত রেখে বলে, কাঁদিস না পাগলি বোন, তুই এভাবে কাঁদলে তো আমার কষ্ট হয়। এই কথা শুনে তিথি কিছুটা শান্ত হয়। তানভীর বোনের কাছে থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে যায়। তিথি নীরাকে নিয়ে হোস্টেলের ভেতরে চলে যায়। প্রথম ভীষণ কাঁদত তিথি, কিন্তু ধীরে ধীরে নিজেকে মানিয়ে নেয় সে। দেখতে দেখতে 5টা মাস কেটে গেছে, যদিও মাঝে মধ্যে এখনো মন কেমন করে ওঠে, তবে সেটা আর প্রকাশ করে না তিথি। প্রতিদিন নিয়ম করে তানভীর এবং আবির কল দেয় তিথিকে। আজকে তিথি ভীষণ খুশি, কারণ আজকে ওর সেমিস্টার পরীক্ষা শেষ হয়ে যাবে। তারপর অনেক দিন ভার্সিটি অফ থাকবে, তখন গিয়ে বাড়িতে থেকে আসতে পারবে। এটা ভাবতে ভাবতেই নীরাকে নিয়ে ভার্সিটির দিকে পা বাড়ায় তিথি। পরীক্ষা শেষ করে তিথি টিএসসিতে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। হঠাৎ করেই তার মনে হল তার দিকে কেউ একজন এগিয়ে আসছে। ভালো করে দেখার জন্য তাকাতেই দেখল দূর থেকে তানভীর বোনের দিকে এগিয়ে আসছে। তিথি মুখে হাসি ফুটিয়ে দিল এক দৌড়। ভাইয়ের সামনে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, তুমি আসবে বললে না তো? আর বিকেলে তো আমিই যেতাম, শুধু শুধু কষ্ট করে আসতে গেলে। তানভীর সারপ্রাইজ আছে তোর জন্য। কি সারপ্রাইজ? চোখ বন্ধ কর। ওকে। তিথি খুশি মনে চোখ বন্ধ করল। তিথি চোখ বন্ধ করতেই আবির এসে ওর সামনে দাঁড়াল। আবির পলকহীন তাকিয়ে দেখছে তার প্রেয়সীকে। সে যেন ভুলেই গেছে তিথি চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে, আর তানভীর যে এখানে তাও ভুলে গেছে। তিথির কণ্ঠ কানে যেতেই আবিরের ধ্যান ভাঙল। তিথি আর কতক্ষণ ভাইয়া? আবির কিছু বলল না। তানভীর বোনকে উদ্দেশ্য করে বলছে, খোল এবার। তিথি চোখ খুলে আবিরকে দেখে যতটা না সারপ্রাইজ হয়েছে তার থেকে ও বেশি অভিমানী হয়ে উঠেছে ওর ভেতরটা। সেটা আবিরের চোখ এড়াল না। সে বুঝল তার প্রেয়সী অভিমান করেছে, কিন্তু মুখে কিছুই বলল না। তিথি ও ভেতরের অভিমান ভেতরে রেখেই মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে, আপনি? আবির মুচকি হেসে, হুম আমি। কেমন দিল সারপ্রাইজ? মনে মনে, জানি জানপাখি তুমি ভালো নেই, জানো আমিও ভালো নেই। কতগুলো দিন দেখিনি তোমায়। ইচ্ছে করছে তোমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে বুকের ভেতর ঢুকিয়ে রেখে দেই। কি অদ্ভুত তাই না তিথি? ভেতর থেকে আমরা দুজনই পড়ছি, আর বাইরে থেকে তা আড়াল করার প্রচণ্ড প্রয়াস চালিয়ে যাচ্ছি। তিথি মলিন হাসি ফুটিয়ে, হুম আমি অনেক সারপ্রাইজ। ইভেন দুটো ভাইয়া আমার সামনে। তিথির মুখে ভাইয়া শব্দটা শুনে আবিরের ভেতরটা যেন আরো খানিকটা দগ্ধ হল। তানভীর কথার মাঝখানেই বলল, জানিস তিথি ও তোদের ভার্সিটিতে তোদের ডিপার্টমেন্টর নতুন ইংরেজি প্রফেসর হিসেবে জয়েন করেছে। তিথি বাহ ভালোই তো, এখন তো আপনি আমার স্যার ভাইয়া হয়ে গেলেন। আবারও ভাইয়া শুনে আবির করুণ দৃষ্টিতে তাকাল। তিথিও আবিরের দিকে তাকাল। দুজন যেন দুজনের চোখের ভাষা পড়তে পারছে। আবিরের চোখ যেন তিথিকে বলছে, প্লিজ আর ভাইয়ার ডেকো না, কষ্ট হচ্ছে আমার। আর তিথি ও জবাবে বলছে, হোক তাতে আমার কি, আমি যখন কষ্ট পাই তার বেলা, তখন তো আপনি আমার অভিমান ভাঙান না। তোরা কি এখানেই দাঁড়িয়ে থাকবি নাকি কোথাও যাবি? তানভীরের কথায় দুজনের ঘোর কাটল। আবির মুচকি হেসে, হুম চল,
খিদে পেয়েছে। কোনো রেস্টুরেন্টে গিয়ে সবাই লাঞ্চ করে নেই। ওর কথা মতো সবাই একটা রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে নিল। এরপর সারাদিন তিনজন মিলে এদিক ওদিক ঘুরে বেড়াল। সবশেষে তিনজন মিলে একটা পার্কে গেল। আবির তিনজনের জন্য কিছু খাবার আনতে গেল। তিথি বিভিন্ন দৃশ্যাবলী ক্যামেরা বন্দি করতে ব্যস্ত। আর তানভীর বোনকে পাহারা দিচ্ছে, সে যেন পড়ে না যায়। তার পায়ের নিচে যেন ইটের টুকরো বা পাথর না পড়ে সেদিকে খেয়াল রাখছে। কিন্তু হঠাৎ করেই তানভীরের ফোনটা বেজে উঠল। ওর অফিস থেকে কল দিয়েছে, তাই ও রিসিভ করে কথা বলছে। তিথি ছবি তুলতে তুলতে সামনে এগিয়ে গেল। কিছুটা দূরে যেতেই তিনজন ছেলে ওর পিছু নিল। ও ছবি তুলতে এতটাই ব্যস্ত যে কি হচ্ছে কিছুই খেয়াল করছে না। ছেলেগুলো তিথির একেবারেই কাছে চলে এসেছে। কি বিশ্রী দৃষ্টিতে তাকাচ্ছে বলার বাইরে। হঠাৎ করেই তিথির কারো হাসির শব্দ কানে এলো। তিথি পাশ ফিরে তাকাতেই ছেলেগুলোকে দেখল। ওদের দেখা মাত্রই তিথির বুকের ভেতরটা ধক করে উঠল। আশেপাশে তাকিয়ে ভাইয়া বা আবিরকে কোথাও দেখতে পেল না। এতে যেন ওর ভয়টা কয়েকগুণ বেড়ে। ছেলেগুলো কি বিশ্রীভাবে তাকাচ্ছে তা ভাবতেই আরো ভরকে যাচ্ছে তিথি। ভয় গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। ওর ভয়টাকে আরো খানিকটা বাড়িয়ে দিয়ে একটা ছেলে যখন ওর গালের দিকে হাত বাড়াচ্ছে তখন মনে হচ্ছে এখনই হয়তো মরে যাবে ও। ভয় চোখ বন্ধ করে নিল। হৃৎপিণ্ডটা এবার বেরিয়েই যাবে মনে হচ্ছে। কিন্তু একই আশেপাশে কারো দৌড়ে পালিয়ে যাবার শব্দ কেন আসছে? তিথি চোখ খুলতেই দেখল ওর পেছনে থেকে আসা একটা হাত খুব শক্ত করে ওই বিশ্রী ছেলেটার হাত ধরে আছে। হাতের মালিককে দেখার জন্য পেছনে তাকাতেই কাঙ্ক্ষিত মানুষটার দেখা পেল। আবিরের চোখে রাগ স্পষ্ট। চোখ ও নাক লাল হয়ে গেছে। চোখ দিয়ে যেন এক্ষুনি আগুন বের হবে। তিথির সামনে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে ও ব্যর্থ হচ্ছে আজ। আগন্তুক ছেলেটি বিশ্রীভাবে বলে উঠল, স্যার বুঝছি মালটারে আপনার ও ভালো লাগছে, আর আমাদের ও ভালো লাগছে, তো আমরা শত্রুতা করে কি করব স্যার? চলেন বন্ধু হয়ে ভাগাভাগি করে নেই। এই বিশ্রী কথা শুনে তিথির কান্না পাচ্ছে। কিন্তু তিথি কাঁদল না, শুধু প্রিয় মানুষটির দিকে তাকাল। আবির প্রেয়সীর চোখের ভাষা বুঝল। আবিরের রাগ তীর তীর করে বাড়ছে। তারপরও শান্ত কণ্ঠে তিথির দিকে আইসক্রিম বক্সটা এগিয়ে দিয়ে ওকে সাইডে দাঁড়াতে বলল। তিথি ও বাধ্য মেয়ের মতো গিয়ে দাঁড়াল। আবির শার্টের হাতা ফোল্ড করে। কি বলছিলি? এবার বল। নাকের উপর একটা ঘুষি দিয়ে, ও মাল তাই না? তাহলে তোর বাসায় যে তোর মা ও বোন আছে তারাও তো মাল। তাদেরকেই হাত বাড়া। আগন্তুকও ভুল হয়ে গেছে স্যার। বুঝতে পারি নাই। আবির তোর ভুলের সমাধানই তো করছি আমি। তুই নিজেও জানিস না তুই কার দিকে হাত বাড়িয়েছিস? আমার কলিজার দিকে হাত বাড়িয়েছিস তুই, যাকে আমি কখনো অপবিত্রতার স্পর্শ ছুঁতে দিব না। আবির মারছে তো মারছেই, ছাড়ার নামই নিচ্ছে না। এদিকে বিশ্রী লোকটার অবস্থা ক্রমশ খারাপের দিকে এগিয়ে যাচ্ছে। তিথি ভয়ে আবিরকে কিছু বলতেও পারছে না আর লোকটাকে বাঁচাতেও পারছে না। মনে প্রাণে কেবল দোয়া করছে কোনো অঘটন না ঘটে যায়। অবশেষে তিথিই পা বাড়ালো আবিরকে থামাতে। এর মধ্যেই তানভীর এসে আবিরকে থামাল। যদিও আবির থামতে চায়নি, এক প্রকার জোর করেই থামিয়েছে তানভীর। আবির থেমেই নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে তানভীরের গালে দিল এক থাপ্পড়।
ততক্ষণে আগন্তুক বিশ্রী দেখতে ছেলেটি ছোটে পালিয়েছে। তানভীর, কি করছিলি, তোর কোনো ধারণা আছে? আরেকটু হলেই ছেলেটা মরে যেত। তখন কি অবস্থা হতো তোর কেরিয়ারের, সেটা না ভেবেই মারছিলি ওকে? আবির, তুই নিজেও জানিস ও কি করতে চাইছিল। আমার কলিজাতে হাত দেয়, ও কত বড় সাহস! তুই না আসলে আমি ওকে মেরাই ফেলতাম। তানভীর, বুঝলাম ও অন্যায় করেছে, তাই বলে এভাবে মারবি? আচ্ছা বাদ দে, যা হবার হয়ে গেছে। আবির, সরি। তোকে এভাবে চর মারা আমার ঠিক হয়নি। আসলে অনেক রাগ উঠে গেছিল তো, তাই আর কি। তানভীর, বুঝতে পারছি। আর আমি রাগ কেন করব? বন্ধুত্বে রাগ করতে আছে নাকি? হাসার চেষ্টা করে। আবির আর তানভীর দুজনেই তিথির দিকে তাকাল। তিথির যেন সবটা মাথার উপর দিয়ে যাচ্ছে। কি সব হয়ে গেল ওকে কেন্দ্র করে, অথচ কেউ ওর দোষ না দিয়ে নিজেদের দোষারোপ করে চলেছে আবির তানভীর দুজনেই। তানভীর বোনের কাছে এসে, সরি বোন, আমারই দোষ, আমি অফিসের কল পেয়ে অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। আমার উচিত ছিল তোকে নিয়ে সতর্ক থাকা, কিন্তু আমি তা করিনি। রাগ করিস না প্লিজ। তিথি, আমি রাগ করিনি ভাইয়া। ওরা তিনজন মিলে প্রাণের শহর নরসিংদীতে আসল। ট্রেনে আসার সময় তানভীর আর আবির দুজনেই আগলে রেখেছে তিথিকে। তিথি অনেকবার করুণ দৃষ্টি নিয়ে তাকিয়েছে আবিরের দিকে, কিন্তু আবির একবারের জন্য ও তাকায়নি ওই ঘটনার পর থেকে। এতে তিথির ভেতরটা কেমন জ্বলছে। ট্রেন থেকে নেমেও আবির তানভীরের সাথে টুকটাক কথা বলে তিথির দিকে না তাকিয়েই চলে গেল। তিথি কষ্ট পেলেও কিছু বুঝতে দিল না ভাইকে। ভাইয়ের সাথে টুকটাক দুষ্টুমি করতে করতে বাসায় এসে পৌঁছাল। তিথি ফ্রেশ হয়ে এসে ছাদে গেল চাঁদ দেখবে বলে। তানভীর রাতের খাবার রান্না শেষ করে ছাদে চলে এলো বোনকে সঙ্গ দিবে বলে। তানভীর, আরে বাহ, বোনটা আমার বড় হয়ে গেছে দেখছি। আগের মতো ভূতে ভয় পায় না আর। তিথি ভাইয়া, আমি ভার্সিটিতে পড়ি। সেই ছোট্টটি নেই এখন। মুখে মলিন হাসি ফুটিয়ে। তানভীর, তা তো দেখতেই পাচ্ছি। এরপর ভাইবোন কিছুক্ষণ গল্প করে নিচে চলে আসল। তানভীর নিজ হাতে বোনকে খাইয়ে দিল। এদিকে আবির এতদিন পর নিজ দেশে এসেও কিছুই খেতে পারছে না। তার রাগগুলো যেন কিছুতেই কমছে না। তাও বাবা মায়ের মন রাখতে একটু করে খেয়ে নিল। তিথি ঘরে এসে ফোন হাতে নিয়ে বসে ভাবছে আবিরকে কল দিবে কি না। ভাবতে ভাবতে কল করেই ফেলল, কিন্তু কল রিসিভ হল না। উপায় না পেয়ে ছোট্ট একটা মেসেজ সেন্ড করল, আপনি কি আমার উপর রাগ করেছেন? যদি রাগ করে থাকেন তো সরি। মেসেজ দেওয়ার আধ ঘন্টা পরও কোনো রিপ্লাই এলো না। তিথি বুঝল মানুষটা তার উপর অভিমান করেছে। সারা রাত আর ঘুম হল না ওর। এপাশোপাশ করেই এক প্রকার রাতটা পার করল তিথি। ফজরের আজান দিতেই উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিল। এরপর একটু শুয়ে থেকে রান্নাঘরের দিকে পা বাড়ালো ভাইয়ার জন্য আর নিজের জন্য নাস্তা রেডি করতে। তিথি রান্না শেষ করে টেবিলে খাবার সাজাচ্ছে। এর মধ্যেই তানভীর নিচে নামল। তানভীর, তুই আবার রান্নাঘরে যেতে গেলি কেন? শুধু শুধু কষ্ট করে। আমাকেই ডাক্তারতে পারতি, আমিই করে দিতাম। তিথি, ভাইয়া রান্না করতে কষ্ট কিসের? তুমি সেই ছোট থেকেই রান্না করে খাওয়াচ্ছ, তার বেলা তোমার কষ্ট হয় না। তো এখন আমার কষ্ট হবে কেন? আর আমি যথেষ্ট বড় হয়েছি ভাইয়া। এখন আর ছোট্টটি নেই, আমি ভার্সিটিতে পড়ি। তানভীর, তুই বুড়ি হয়ে গেলেও আমার কাছে সেই ছোট্টটিই থাকবি। বুঝলি, এবার খেতে বস।
বোনের মাথায় আলতো করে চাটি মেরে দুই ভাইবোন মিলে খাওয়া শেষ করল। তারপর কিছুক্ষণ আড্ডাক্তার দিয়ে তানভীর বোনের গালে হাত রেখে করুণ সুরে বলল, সাবধানে থাকিস কেমন? আর অসুস্থ কিংবা খারাপ লাগলে আমাকে কল করিস। তিথি কিছু না বলে ভাইকে হালকা জড়িয়ে ধরল। কিছুক্ষণ নীরব থেকে তিথি ভাইয়ার সামনে দাঁড়াল। দাঁড়িয়ে বলল, তুমি চিন্তা করো না ভাইয়া, আমি সাবধানেই থাকব। তানভীর বুঝতে পারল বোনের মন খারাপ। তাই বোনকে উদ্দেশ্য করে বলল, চল তোকে আবিরদের বাসায় দিয়ে আসি। এখানে থেকে একা একা বোর হবি, তার থেকে বরং ওখানে সবার সাথে কিছুক্ষণ থাকলে তোর মনটা ভালো হয়ে যাবে। পরে না হয় আবির এসে দিয়ে যাবে তোকে। তিথি মনে মনে এটাই চাইছিল যেন। মনে মনে খুশি হলেও ভাইয়ের সামনে প্রকাশ করল না। মাথা নুয়ে ভাইয়ের সামনে একটু ভাব নিয়ে, না ভাইয়া আমি এখানেই ঠিক আছি। তানভীর বোনের চুলগুলো এলোমেলো করে দিয়ে, ধুর পাগলি চলত, এই বলে বোনের হাত ধরে টেনে নিয়ে চলে আসল। ভাইবোন রাস্তায় খুনসুটি করতে করতে আবিরের বাসায় আসল। তিথি এসেই রাফসান সাহেবের সাথে গল্পে মেতে উঠল। আর চোখে প্রিয় মানুষটিকে খুঁজে চলেছে অনবরত, কিন্তু পাত্তাই পাচ্ছে না মানুষটার। এমন সময় রাহেলা বেগম তিথি আর রাফসান সাহেবকে চা দিয়ে পা বাড়ালেন আবিরের রুমের দিকে। তখন রাফসান সাহেব তার অর্ধাঙ্গিনীকে ডেকে বললেন, কোথায় যাচ্ছ? বাইরে অনেক রোদ পড়ে যাবে একটু পর। এখন বাজারে যাওয়া দরকার ছিল, তুমি কি কি লাগবে একটু বলে যাও। আবিরের মা রাহেলা বেগম তিথির দিকে তাকাতেই তিথি অনুনয় সুরে বলল, আন্টি আপনি বরং আঙ্কেলকে বাজারের জিনিসপত্রে কি কি লাগবে বলে দিন, আমি না হয় চাটা নিয়ে যাই। রাহেলা বেগম মিষ্টি হেসে তিথির হাতে চায়ের কাপটা ধরিয়ে দিল। তিথি চায়ের কাপ হাতে নিয়ে আবিরের কক্ষের দিকে পা বাড়াল। আর রাহেলা বেগম বাজারের জিনিসপত্রের বর্ণনা দিতে লাগল তার স্বামীকে। তিথি আবিরের কক্ষে আসতেই দেখল আবির জানালা দিয়ে বাইরে আকাশের দিকে তাকিয়ে কিছু একটা ভাবছে। তিথি চা বাড়িয়ে দিয়ে চা নিতে বললে আবির নেয় ঠিকই, কিন্তু একবারও তিথির দিকে তাকাল না। তিথি ভীষণ কষ্ট অনুভব করল। সে করুণ দৃষ্টি নিয়ে এক পলকে তাকিয়ে আছে আবিরের দিকে, কিন্তু আবির ফিরে ও দেখছে না তা। তিথি প্রিয় মানুষটির এই অবহেলা মেনে নিতে পারছে না। কান্না পাচ্ছে, তার ভীষণ কান্না পাচ্ছে। আবির আর চোখে দেখল তার প্রেয়সীর চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ছে। আবির মূর্তি ন্যায় থাকলেও তার ভেতরটা পুড়ছে। কিন্তু তা তিথিকে বুঝতে দিচ্ছে না। তিথি এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে মানুষটার দিকে, কিন্তু মানুষটি একবারের জন্য ভুল করে হলেও তাকাচ্ছে না। তিথির এবার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে হুট করেই আবিরের হাত থেকে চায়ের কাপটা ছিনিয়ে নিল। তারপরও আবির তিথির দিকে তাকাল না, বরং অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। তিথি মনের মধ্যে সাহস সঞ্চয় করে আবিরের সামনে গিয়ে দাঁড়াল। আবির যখন আবার মুখ ঘোরাতে প্রস্তুত হয় ঠিক তখনই তিথি আবিরের শার্টের কলার ধরে বলে, কি সমস্যা আপনার? আবির কিছু বলল না। সে মূলত কিছু বলতেই চাইছে না। তিথির দিকে তাকিয়ে নতুন এক তিথিকে দেখতে পেল আবির। তাই কপাল কুঁচকে সবটা শুধু দেখছে আর তিথিকে বলতে দিচ্ছে। তিথির কিশোরী মন আজকে যেন অবহেলার সমাপ্তি ঘটিয়েই ছাড়বে। সে আরও কাছে গিয়ে প্রিয় মানুষটির শার্ট আরও জোরে খামচে ধরে বলতে লাগল, সেই ছোট্ট থেকে আপনাকে ভালোবাসি, কিন্তু আপনি কেন বুঝেও বুঝতে চান না? আসলে সবটাই বুঝেন, বুঝেও আমাকে ইচ্ছে করে কষ্ট দিচ্ছেন। কেন? আমার দোষটা কোথায়? আপনাকে ভালোবাসি এটাই দোষ আমার, নাকি বিদেশে গিয়ে অন্য কাউকে পেয়ে গেছেন?
আবির আর কিছু না ভেবেই তিথির ঠোঁটে আঙুল ছোঁয়াল। তিথি শিউরে উঠল, কথা বলাও থেমে গেল। আবির হেঁচকা টানে তিথিকে বুকের মধ্যে জড়িয়ে নিল। একটু সময় নিয়ে আবির তিথির দিকে মুখ নামিয়ে বলতে লাগল। তিথি আবিরের বুকে ঝাঁপিয়ে পড়ে কেঁদে ভাসিয়ে দিচ্ছে আবিরের বুক। আবির একটু সময় নিয়ে তিথির দিকে মুখ নামিয়ে বলতে লাগল, এইটুকু অবহেলাতেই পাখিটার এই অবস্থা? তাহলে আমার দিকটা ভাবো এবার। কালকে তোমার দিকে যখন ওরা হাত বাড়িয়েছিল তখন আমার কেমন লেগেছে জানো? মনে হয়েছে বুকের মধ্যখান থেকে কলিজাটা কেউ ছিঁড়ে নিতে চাইছে। তিথি ফুপিয়ে ফুপিয়ে বলছে, এতে আমার দোষটা কোথায়? আপনি আমাকে কেন ইগনোর করছেন? কালকে আপনাকে কতগুলো কল দিল কিন্তু কল তুললেনই না। টেক্সটের রিপ্লাইও দিল না। বলেই আবারও কান্নায় ভেঙে পড়ল। আবির আরও শক্ত করে জড়িয়ে ধরল। কিছুক্ষণ তিথিকে কাঁদতে দিল। এরপর নিজ হাতে তিথির চোখের পানি মুছে দিয়ে দুগালের উপর হাত রেখে কপালে ছোট্ট একটা চুমু দিয়ে দিল। তিথি লজ্জা পেয়ে আবিরের বুকে মুখ লুকাল। কিন্তু এখনো কেঁদেই যাচ্ছে। এবার আবির কঠোর গলায় বলল, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে জান পাখি। আর কেঁদো না, কষ্ট হচ্ছে আমার। চলো বাইরে ঘুরতে নিয়ে যাব। তিথি কান্না থামিয়ে ঠোঁট উল্টে বলে, আমি আপনার সাথে যাব না। এতে আবির কপাল কুঁচকে তিথির দিকে তাকালো। তিথি ঠোঁট ফুলিয়ে কান্নার সুরে বলে, আপনি আমায় ভালোবাসেন না। আবির কপাল আরও খানিকটা কুঁচকে জবাব দেয়, কে বলল বাসি না? তিথি তো বলেছেন নাকি ভালোবাসেন সেটা। আবির, ও তাই তো। আমি তো বলিনি ভালোবাসি। ওকে বলছি ভালোবাসি পাগলি, ভীষণ রকম ভালোবাসি। বলে আবারও শক্ত করে জড়িয়ে ধরল। তুমি হলে আমার প্রথম ও শেষ প্রেম, যা কোনো এক বর্ষায় কদম ফুলের ন্যায় উড়ে এসেছে আমার জীবনে। যা আমি আগলে রাখতে জানি। খুব যত্নে আগলে রাখব তোমায়। জানো, মা বাবা সবাই জানে আমি তোমাকে ভালোবাসি। শুধু তুমি ছাড়া সবাই জানে। তিথি হাত দুটো আবিরের গলার উপর উঠিয়ে দিয়ে, আমি তো ভাবতাম আপনি আমায় ভালোবাসেন, তো দূরের কথা সহ্যও করতে পারেন না। আবির তিথির ঠোঁটে আঙুল রেখে বলল, হুশ, এমন বলে না। প্রথম দেখেই ভালো লেগে যায় তোমাকে। তখন জানতাম না তুমি তানভীরের বোন। তানভীর আর আমি দুদিন তোমায় খুঁজেছি। তারপর তোমার দেখা পেলাম, তাও তুমি এলে তানভীরের বোন হয়ে। আমি ভেবেছিলাম তানভীর সিন ক্রিয়েট করবে, আমার সাথে বন্ধুত্ব নষ্ট করে দিবে। কিন্তু না, তানভীর বুঝতে পেরেছিল আমি তোমাকে ভালোবাসি। তাই তো মেনে নেয় আমার ভালোবাসাকে। তিথি অবাক হয়ে, কি ভাইয়া জানে? আর মেনেও নিছে? আবির ঠোঁটে হাসি ফুটিয়ে, সেই প্রথম দিকেই মেনে নিছে। তিথি আবিরের দিকে তাকিয়েছিল এতক্ষণ। হঠাৎ কি মনে করেই আবিরের মুখের দিকে এগোতে লাগল। আবির কপাল কুঁচকে কিছু বুঝে ওঠার আগেই তার গালে তিথি চুমু দিয়ে দৌড় দিল। আবির গালে হাত দিয়ে আরেক হাত দিয়ে তিথিকে ধরতে চেয়েও পারল না। তাই হেসে দিয়ে গালে হাত রেখেই বলে উঠল, সাবধানে যাও, পড়ে যাবা। ভালোবাসি তোমাকে। তিথি থেমে পেছনে তাকিয়ে হেসে বলে, আপনি হলেন মিস্টার বজ্জাত। আমি কিন্তু একটুও ভালোবাসি না আপনাকে। আবির উচ্ছল হেসে, ওকে। এই বজ্জাত জানে কি করে বজ্জাতগিরি করে ভালোবাসা আদায় করে নিতে হয়। বরং তুমি এই বজ্জাতের বজ্জাতগিরিগুলো সহ্য করার জন্য প্রস্তুত হও। তিথি হেসে, আমি প্রস্তুত। আবির এক চোখ টিপে, ওকে নিচে গিয়ে বসো, আমি আসছি, বাহিরে যাব। তিথি মাথা নেড়ে হ্যাঁ বুঝিয়ে নিচে চলে গেল। তিথি পড়াশোনা শেষ করে ঢাকা ভার্সিটিতে ইংরেজি প্রফেসর হিসেবে জয়েন করেছে।
সেই ছোট্ট তিথি বড় হয়ে গেছে, যে সারাক্ষণ ভাইয়ের সাথে ঝগড়া খুনসুটি না করে দিনই পার করতে পারত না। আজ সেই ভাইকে ছেড়েই চলে যেতে হবে। যদিও তিথি যখন ইচ্ছে তখনই ভাইয়ার কাছে চলে আসতে পারে, কিন্তু তারপরও কষ্ট হচ্ছে। সব মেয়েরই কষ্ট হয় এই সময়ে। আজকে অবশ্য তানভীরেরও বিয়ে। তানভীর বিয়েটা করতে চায়নি তিথির জেদ, বিয়ে হলে ভাইবোন দুজনের বিয়ে একসাথে হতে হবে। তাই বাধ্য হয়ে তানভীরও বিবাহ বন্ধনে আবদ্ধ হল। তিথির ভাইয়ের কাছে বিদায় নেওয়ার পর থেকে কেঁদেই চলেছে। গাড়িতে বসেও কাঁদছে। সবাই আলাদা গাড়িতে আর তিথি আর আবির আলাদা গাড়িতে। তিথির কান্না সহ্য করতে না পেরে আবির তিথিকে হেঁচকা টানে নিজের কোলে বসিয়ে দিল। এতে তিথি হতভম্ব হয়ে কান্না থামিয়ে আবিরের দিকে তাকাল। আবির দুহাতে চোখের পানি মুছে দিয়ে, হয়েছে, আর কাঁদতে হবে না। আমার বউ পাখিটাকে সবসময় উচ্ছল প্রাণবন্ত চঞ্চলতামিতেই মানায়। সো নো কান্নাকাটি। তিথি ফুপিয়ে উঠে, ভাইয়ার জন্য কষ্ট হচ্ছে ভীষণ। আবির আদুরে কণ্ঠে বলে, আমি আছি তো, সব কষ্ট দূর করে দিব ভালোবাসা দিয়ে। বাসায় এসে সব রিচুয়াল শেষ করে আবির তিথিকে রুমে পাঠানো হল। আবির রুমের দরজা লাগিয়ে তিথির সামনে গিয়ে দাঁড়াতেই তিথি মাথা নুইয়ে আবিরের পায়ে সালাম করার চেষ্টা করল। আবির বাধা দিয়ে কপালে ছোট্ট চুমু একে দিয়ে জড়িয়ে ধরল প্রেয়সীকে। তিথি ও জড়িয়ে ধরে রাখল কিছুক্ষণ। এরপর আবির তিথিকে সামনে দাঁড় করিয়ে খুব যত্ন করে স্বর্ণ গহনাগুলো আস্তে আস্তে খুলে রাখল। এরপর তেলের বোতল হাতে নিয়ে তিথিকে বিছানায় বসাল। পার্লার থেকে সাজার ফলে তিথির চুলে জট লেগে গেছে। আবির সেগুলো আস্তে আস্তে খুলে দিল। চুলের জট ছাড়িয়ে আবির তিথিকে উদ্দেশ্য করে বলল, যাও ফ্রেশ হয়ে আসো। তিথি হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে আলমারি থেকে একটি সুতি শাড়ি নিয়ে ওয়াশরুম চলে গেল। তিথি ফ্রেশ হয়ে এসে আবিরকে বলল, আপনিও গিয়ে ফ্রেশ হয়ে আসুন। আবির মাথা নাড়িয়ে মুচকি হেসে চলে গেল ওয়াশরুমে ফ্রেশ হতে। ততক্ষণে তিথি চুলগুলো চিরুনি করে নিল। এরপর জানালার সামনে দাঁড়িয়ে আকাশ দেখতে লাগল। আবির ওয়াশরুম থেকে বের হয়ে পেছনে থেকে তিথিকে জড়িয়ে ধরল। তিথি প্রথমে ভয় পেয়ে গেলেও পরে আর বুঝতে বাকি রইল না, এটাই তার কাঙ্ক্ষিত মানুষ। আবির তিথির গলায় একটি চুমু দিয়ে বলছ, ছাদে যাবে চাঁদ দেখতে? চলুন। তিথি যেন মনে মনে এটাই চাইছিল। ছাদে গিয়ে আবির সোজা দোলনায় বসে গেল। তিথি পাশে বসার জন্য প্রস্তুত হলে আবির হেঁচকা টানে কুলে বসিয়ে দিল। তিথি লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল। আবির মুখে দুষ্ট হাসি দিয়ে, ছাদে আসলে জ্যোৎস্না বিলাস করতে এখন নিচের দিকে তাকিয়ে আছো? তিথি মাথা তুলে আকাশের দিকে তাকাল। তিথি চাঁদ দেখছে, তারা গুনছে, আর আবির ওর সাথে দুষ্টুমি করতে ব্যস্ত। কিন্তু হঠাৎ করেই আকাশ কালো হয়ে মেঘেরা গর্জন করে ওঠে। আবির সাথে সাথে তিথিকে জিজ্ঞেস করে, তোমার মনে আছে আমাদের প্রথম কবে দেখা হয়েছিল? আছে তো, সেদিন বর্ষায়। বৃষ্টি পড়তে শুরু হলে দুজন কিছুক্ষণ বৃষ্টি বিলাস করে। তারপর নিজেদের রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে যায়। বিয়ের এক সপ্তাহ পরেই তিথি আর আবির ঢাকায় চলে আসলো। সকালে দুজন একসাথে ঘুম থেকে উঠে ঝগড়া ও খুনসুটির মাধ্যমে শখস রান্না বান্না আর বাকি কাজগুলো শেষ করে। বিয়ের পর থেকেই আবির তিথিকে খাইয়ে দেয়। শুধু ভার্সিটিতে থাকা কালীন সময়ে নিজ হাতে খায় তিথি। আবির তো ভার্সিটি এসেও তিথির সাথে রোমাঞ্চ করে। কাজের ফাঁকে ফাঁকে তিথির দিকে উড়ো চুমু ইশারা করে, কখনো আবার চোখ টিপও দেয়। তিথি বেচারি পারে না, মাটি ফেরে ঢুকে যায় লজ্জায়।
ভার্সিটি শেষে টিএসসিতে বসে আইসক্রিম কফি খেতে খেতে প্রেম ও করে দুজন। কেউ দেখলে মনে করবে যেন নবপ্রেমিক প্রেমিকা। প্রতিদিন ঘোরাঘুরি করে, খুনসুটি করতে করতে বাসায় আসে দুজন। বাসায় এসেই রুটিন মাফিক ভাইয়া ভাবি, শ্বশুর শাশুড়ির সাথে ভিডিও কলে কথা বলে তিথি আবির। তারপর দুজনেই রেস্ট নিয়ে খুনসুটি করে করে রাতের খাবার রান্না করে, একসাথে এক প্লেটে খায়। তিথি অনেক সুখী আবিরকে পেয়ে, আর আবিরও। তিথি প্রতিদিন এক একটা বায়না করে আর আবির সেই বায়নাগুলো পূরণ করে। তেমনি আজও তিথি বায়না ধরেছে বাইরে গিয়ে ফুচকা খাবে। আবির উপায় না পেয়ে তিথিকে নিয়ে আসলো ফুচকা খাওয়াতে। ফুচকা খাওয়া শেষ করে দুজন হাতে হাত রেখে রাস্তা দিয়ে হাঁটছে। হঠাৎ করেই তিথি দাঁড়িয়ে গেল। আবির জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই তিথি বলে উঠল, একটা কথা বলি। আবির তিথির কাঁধের উপর হাত রেখে একটা ৯,০০০টা বলো জান পাখি। তিথি মুখে হাসি ফুটিয়ে, আমি যে আপনাকে এত জ্বালাই, আপনার বিরক্ত লাগে না? এত এত বায়না করি আমি? আবির তিথিকে হালকা জড়িয়ে ধরে, একটুও না। তুমি আমাকে কই জ্বালাও? জ্বালাই তো আমি তোমাকে। রোমাঞ্চকর জ্বালানো যাকে বলে। তিথিও এবার হেসে আবিরকে জড়িয়ে ধরে, আমি আমার বজ্জাতটার সব যন্ত্রণা সহ্য করতে রাজি আছি। আবির আরও শক্ত করে জড়িয়ে ধরে, আমিও আমার পাগলিটার সব বায়নাগুলো হাসি মুখে পূরণ করতে রাজি আছি। তুমি যে আমার প্রথম প্রেম, আমার ভালোবাসা। তিথি মুখে হাসি ফুটিয়ে বলে, আপনি মোটেও ভালোবাসাটা কিছু নয় আমার। আপনি একটা বজ্জাত ছেলে, আর এই বজ্জাত ছেলের হাজারো পাগলামি আমি মাথা পেতে নিতে রাজি। তাই নাকি? বলেই আবির তিথির মুখের দিকে এগোতে নিলেই তিথি বাধা দিয়ে বলে, এই রাস্তায় অসভ্যতামি করবেন? ওকে করব না। তার আগে বলো, আমি তোমার কে? ওকে প্রিয়, আপনিই আমার প্রথম প্রেম, আমার ভালোবাসা। আপনিই আমার এক গুচ্ছ কদম। ভাগ্যিস সেদিন বর্ষায় এসেছিলে তুমি। তা না হলে এমন পাগলামিতে মোড়ানো ভালোবাসা কোথায় পেতাম আমি? সমাপ্ত।